মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মেঘের বিদ্যুৎ মেঘে যায় এমন, লুকালে না পায় অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘে যায় এমন, লুকালে না পায় অন্বেষণ। কালারে হারায়ে তেমন, কালারে হারায়ে তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। দর্শক, আজ এনপিপির গানে গানে অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন যাযাবর ব্যান্ড। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতেই তুমি, আমি তো আমার, বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। জ্বলছে বুকের দহন, বইছে বৈরি পবন, খুঁড়িয়ে চলছে জীবন, তবু কত কি আয়োজন। জ্বলছে বুকের দহন, বইছে বৈরি পবন, খুঁড়িয়ে চলছে জীবন, তবু কত কি আয়োজন। বেশ আছি ভালো আছি, মুখে জোর করে হাসি, বেশ আছি ভালো আছি, মুখে জোর করে হাসি, কাশিতে রক্ত বমি অকালে জরা, বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার।
অভিনয় করে চলা, একটু দুঃখ ভোলা, দেয় রে দোলা, প্রাণেতে দেয় রে দোলা। কখনো দারুণ প্রীতি, কখনো জাগায় ভীতি, কখনো দারুণ প্রীতি, কখনো জাগায় ভীতি। এ যে এক ভিন্ন রীতির নকল সংস্কার, বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার, বিশ্বাসের একটা ব্যাপার, বিশ্বাসের একটা ব্যাপার। বাহ ক্যাপ্টেন ভাই, আসলেই তো ভালোবাসা একটা বিশ্বাসেরই ব্যাপার, বিশ্বাসের উপর টিকে থাকে ভালোবাসা। তাদের খুব চমৎকার একটি গান, বিশ্বাসের একটা ব্যাপার, এখন আমরা শুনে নিলাম। যাযাবর ব্যান্ডের পথ চলা, তাদের গান এবং তাদের সূচনা সব নিয়ে আজ কথা বলবো। এ বিষয়ে আমাদের জানাবেন যাযাবর ব্যান্ডের ভোকাল ক্যাপ্টেন ভাই। আচ্ছা, আপনাদের এই গানটা খুব পপুলার, মানুষ শুনে থাকেন, বিশ্বাসের একটা ব্যাপার। প্রথমে এই গানটা নিয়ে কথা বলবো যে আসলে এটার পেছনে আপনারা নির্মাণ করেছেন, গানের লিরিক্স হয়েছে, মিউজিক করেছেন, মূল থিমটা আসলে কি, কোন প্রেরণা থেকে এই গানটা আসলে আপনারা তৈরি করেছেন? বিশ্বাসের একটা ব্যাপার এই সরোয়ার্দী উদ্যানেরই গান। আচ্ছা, আমাদের অনেক পুরনো কথা। আমাদের ব্যান্ড যখন আমরা গঠন করি 2013 সালের দিকে, এবং 2012-11 সালের দিকে আমার খুব কাছের একজন মানুষ শিশির সাধক, যিনি এই গানের জন্মদাতা, লিখেছেন, সুর করেছেন, অনেক দিন ধরেই তার সাথে আমার সুসম্পর্ক। সেখান থেকেই আমি অফার করি যে গানটি, আমার একটি ছোট্ট ব্যান্ড আছে, এই গানটি যদি আমি করি, আপনি যদি আমাকে দিতেন গানটি। তো পরে আমি গানটি নেবার পর সকল প্রসেসিং করেই যেভাবে গান গীতিকার সুরকারের কাছ থেকে নেয়, সেভাবে আমরা গানটি নিয়ে আমাদের ব্যান্ডে আমরা আসলে খুব স্বল্প সময়ে এই গানটি আমরা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। তখন আমাদের অ্যালবাম চলমান অবস্থায়, তখন আমরা এই গানটি আসলে রাখার কোনো কথা ছিল না। আমাদের অ্যালবামের কাজ অলরেডি চলমান, এবং সেই অনুযায়ী আমাদের কাজ চলছে যে আমাদের কয়েকদিন পরেই অ্যালবামের কাজ শেষ হয়ে যাবে। হঠাৎ এই গানটি আমি গুনগুন করে গাই, তা আমাদের ড্রামার খায়রুল, সে আবার এই গানটি আরেকবার করতে বলে। পরে আমরা যখন সকলে মিলে স্টুডিওতে গানটি করি, ওয়ারফেজ ব্যান্ডের স্টুডিওতে আমাদের প্রথম অ্যালবামের কাজ হয়েছে, এবং সেখানে আমরা রেকর্ড করি, এবং সেখান থেকেই আমরা খুব স্বল্প সময়ের ভেতরে এই গানটি আমরা কম্পোজিশন করতে পারি আর কি। তারপরে গানটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের অশেষ রহমত এবং বিশ্বাসের একটা ব্যাপার অ্যালবামের নামকরণ করি আমরা। সেখান থেকেই এই গানটির সূচনা আর কি। হ্যাঁ, গানের পেছনের গল্পটা অনেক সুন্দর। আমরা আপনাদের সম্পর্কে ধীরে ধীরে অনেক কিছু জেনে নেব। বিশ্বাসের একটা ব্যাপার, এই গানটা অনেক জনপ্রিয় হয়েছে। এরপরে আপনাদের তৈরি কোন গানটি মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে? বিশ্বাসের একটা অ্যালবাম রিলিজ হবার পরে 2015 সালে জি সিরিজের ব্যানার থেকে যখন অ্যালবামটি রিলিজ হবার পর দীর্ঘদিন আমরা শুধু স্টেজ লাইভ এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা সেকেন্ড অ্যালবাম করব এরকম চিন্তাভাবনা আমাদের আসলে হয়ে ওঠেনি। কাজের ব্যস্ততা বা আমাদের মেম্বারদের সকলের পার্সোনাল জীবিকা নির্বাহের জন্য যেই কাজগুলো করতে হয়, এক একজন এক এক কাজে নিয়োজিত থাকে। তো সেখান থেকে আমরা 2020 সালের দিকে আমরা যাযাবর নাম শিরোনামে আরেকটি গান দিই, সেটিও দর্শক গ্রহণ করে। আচ্ছা, তাহলে আমরা এখন যাযাবর গানটি আরেকবার শুনবো। আচ্ছা, 2 লাইন শোনাচ্ছি। জঞ্জাল হইয়া বাঁচি আমি যাযাবর একজন, হইয়া বেড়াইয়া বর্জনা জগতে এখন। জঞ্জাল হইয়া বাঁচি আমি যাযাবর একজন, আপন মানুষ ভাবি যারে তারাই হয় যে সুযোগ বুঝে লাথি মারে কলজার ওপর। স্বার্থ ছাড়া তুই কারো না জগতে এখন, জঞ্জাল হইয়া বাঁচি আমি
যাযাবর একজন। যাযাবর ব্যান্ড, খুব চমৎকার তাদের লিরিক্স। একটু ফোক ঘরানার গান আপনারা করে থাকেন, এই জনরাটাই কেন বেছে নিয়েছেন? আসলে বাংলা গানের শেকড় কিন্তু লোকগান। আমরা চেয়েছিলাম যে আসলে আমাদের মতো করে যদি ভবিষ্যৎ প্রজন্মের কাছে নতুনভাবে কিছু প্রেজেন্টেশন করা যায়, লোকগানটিকে আমরা সেক্ষেত্রে চুজ করি। প্রতিটি ব্যান্ডের সঙ্গে যখন আমরা কথা বলি, তাদের একটা স্ট্রাগলের গল্প থাকে। শুরুতে অনেকেই সেভাবে ফ্লোর পান না, চান্স পান না, তাদের গান হয়তো অ্যালবাম কেউ করতে চান না, হয়তো স্টেজে তাদের গান পারফর্ম হয় না। হয়তো যাযাবরেরও এমন কোনো কাহিনী, ঘটনা বা স্ট্রাগল আছে, আপনি কি বলেন? হ্যাঁ, অবশ্যই। কারণ প্রতিটি মানুষের পেছনেই অনেক বড় গল্প থাকে, আর ব্যান্ড এটা তো একটা বড় পরিবার। এই পরিবার নিয়ে আসলে রান করাটাও অনেক কষ্টের ব্যাপার। আমার মনে আছে যে আমরা প্র্যাকটিস প্যাড যখন নিই, সেক্ষেত্রে আমাদের ড্রামার খায়রুল অনেক বেশি স্ট্রাগল করেছে। সে একটা ছোট্ট জায়গায় জব করতো, তখন আমি স্টুডেন্ট, আমাদের সকলেই স্টুডেন্ট, ওই শুধু আমাদের ব্যান্ডের একজন জব হোল্ডার ছিল। তো তারপর আমরা কি করি, ওর অফ ডে হলো মঙ্গলবার দিন অফ ডে। ওই মঙ্গলবার দিন আমরা আমাদের ব্যান্ডের প্র্যাকটিস রাখি। সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত আমরা প্র্যাকটিস করি। এর মধ্যে খাওয়া নাই, এর মধ্যে কোনো নাস্তা নাই। এবং শেষ করার পর, আমরা প্র্যাকটিস শেষ করার পর যে আমরা প্র্যাকটিস প্যাডের বিলটা দিব, সেইটাও কিন্তু আমরা ভাগযোগ করে দিতাম, যে আজকে তুই 100 টাকা বেশি দে, আজকে তুই 50 টাকা বেশি দে, এরকম। তো এরকম আসলে হয়। আমাদের যে নিজস্ব কোনো ইনস্ট্রুমেন্ট আমরা কিনবো, সে অবস্থা তো আমাদের ছিল না সেই সময়। আমাদেরকে কেউ একটা প্রোগ্রাম দিবে, সে অবস্থা তো ছিল না। আমরা কারো কাছে যাচ্ছি যে ভাই আমাদেরকে একটা প্রোগ্রাম দিয়েন, বা আমাদের হলো ব্যান্ডকে একটু দেখেন, হ্যাঁ, বা কোনো চ্যানেলের কাছে যাচ্ছি, বা কোনো নিউজ পত্রিকার কাছে যাচ্ছি নিউজের জন্য, যে আমরা নতুন কিছু করতে চাচ্ছি। মানে সে সময় আপনাকে কেন সুযোগ দেওয়া হবে, কেন সুযোগটা দিবে আপনাকে? শুধুমাত্র এই বড় পরিসরের কাজকর্ম করার জন্য এক্ষেত্রে না, আমাদের বিভিন্ন স্টেজ যেগুলো হয়, পরিচিত অনেক মানুষ থাকে না, অ্যারেঞ্জার, তাদের কাছেও আমরা অনেকবার গিয়েছি যে আমাদেরকে একটু নেওয়া হোক, আমাদেরকে একটু দেখেন, মানে এইভাবেই। আর এই যে আমাদেরকে একটু দেখেন, একটু নেওয়া হোক, এর মধ্যেও তো অনেক গল্প থাকে যে প্রথম অ্যালবাম করতে গিয়েছেন, হয়তো রিজেক্ট করে দিয়েছে, অথবা না তোমাদের এটা করব না, এ ধরনের অনেক কিছু ফেস করে। আসলে আপনারা যারা ব্যান্ড করেন, এ ধরনের কিছু ঘটেছে কিনা? স্বাভাবিক। আমরা যখন প্রথম অ্যালবামটি কাজ শুরু করি, আমাদের কারো কাছে কোনো টাকা পয়সা নাই। আমরা অ্যালবাম করব কিভাবে? অ্যালবাম করতে তো হিউজ টাকার ব্যাপার। আমরা অনেক কম্পোজারের কাছে যাই, কিন্তু কম্পোজিশন তো আমরা নিজেরা করি। এখন এটাকে রেকর্ড করব কিভাবে? সেক্ষেত্রে যে অ্যামাউন্টটা তারা দাবি করে, সেটা আমাদের পক্ষে আসলে ক্যারি করা খুব কঠিন হয়ে যায়, যে আমরা আসলে সেটা পেরে উঠি না। তারপর আমরা সিদ্ধান্ত নিই যে কোনো একটা সময় তো আমাদের কাজ করতে হবে না, একটা কাজ তো করতে হবে, আমাদের অ্যালবামটা তো করতে হবে। পরে আমাদের ড্রামার, সে তার মোটরসাইকেলের জমানো টাকা ছিল, ওইটা সে নিয়ে নেয়, ভেঙে ফেলে আর কি। আমি আমার একটা সেই সময়ের একটা ফোন ছিল, সেই ফোনটা আমি সেল করি। তো এইভাবেই সবাই কম বেশি করে দিয়ে আমরা আমাদের অ্যালবামের কাজ শুরু করি। অ্যালবামের কাজ শুরু করার পর ওদের আসলে মনোবলটা ছিল এরকম যে আসলেই ভালো কিছু একটা করা যাবে, বা আসলেই গ্রহণ করবে, মানুষ পছন্দ করবে, এই মনোবলটা ছিল। যার ফলে আমাদের কিন্তু সেই সময়ের জি সিরিজের মতো একটা প্রতিষ্ঠিত একটা কোম্পানির কাছ থেকে কিন্তু আমরা সেই সাপোর্টটা পেয়েছি। আমরা ওয়ারফেজের মতো একটা ব্যান্ডের স্টুডিওতে, এত সুন্দর স্টুডিওতে আমরা গান রেকর্ড করার সুযোগ পেয়েছি, এবং গান রেকর্ড করেছি, অ্যালবাম বের করেছি। অ্যালবাম বের করবার পর আমাদের অ্যালবামের কাভার দিয়ে অনেক বড় একটি নিউজ হয়। এটা আমার বাবার ইচ্ছা ছিল যে আমার ছেলের একটা বড় ছবি পত্রিকায় আসবে। তো সেদিন যে আমার বাবা কতজন মানুষকে মানে এই পত্রিকাটা দেখাইছেন যে দেখো আজকে আমার ছেলের নিউজ আসছে, এবং আমরা ওর এলাকায় যাই, নেত্রকোনা, সেখানে একটা বিলবোর্ড, ঠিক আছে, এইটা কিন্তু আমাদের জন্য সেই সময় অনেক বড় ব্যাপার, যে আমরা পোস্টার লাগানোর টাকা নেই আমাদের। আমরা সারা ঢাকা শহর পোস্টার লাগাইছি আমরা নিজেরা। আমরা রাত্রেবেলা করে বেরোতাম, রাত্রেবেলা করে অ্যালবাম রিলিজ হয়ে গেছে, এখন প্রচার করতে হবে। এখন অ্যালবামের আমরা পোস্টার করি 1000 পিস। আমাদের টার্গেট ছিল যে কিছু কিছু জায়গায় আমরা পোস্টারটি লাগাবো।
তো আমরা সারা ঢাকা শহর তো লাগানো সম্ভব না, 1000 পিস পোস্টার আর কত। আমরা কিছু কিছু একদম সুন্দর নির্দিষ্ট কিছু জায়গা আমরা সিলেকশন করি, সেই জায়গাগুলোতে আমরা নিজেরা রাত্রেবেলা যাই, যে আঠাটা সব রেডি করে আমরা পোস্টারটা নিজে লাগাই। আমরা যেই রাস্তা দিয়ে যাই আমাদের আবার পোস্টারগুলো গুনি যে পোস্টারগুলো ঠিক আছে কি না। তো এইভাবে আমরা নিজেরা কাজ করে আসছি। তো মানুষ যে আমাদেরকে গ্রহণ করবে এটা আসলে এটা ভালোবাসা ভাই, বিশ্বাসের একটা ব্যাপার। আপনি বললেন যে আপনার বাবা চেয়েছিলেন পত্রিকায় আপনার ছবি আসুক। বাংলাদেশের বাবা বা মা তারা সবসময় চায় আমার ছেলে ইঞ্জিনিয়ার হবেন বা আমার ছেলে ডাক্তার হবে, বড় হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করবে। কিন্তু আপনার পরিবার কি আসলেই চেয়েছিলেন যে আপনি মিউজিশিয়ান হন? প্রথম অবস্থায় কেউই চান না, কারণ আমরা যে দেশে বসবাস করি এই দেশের মানুষদের চিন্তা চেতনা একটু অন্যরকম। আমরা মিউজিশিয়ান হব এরকম চিন্তা চেতনা করলে তো আমাদেরকে বাড়ি ভাড়াই দিবে না মানুষ। আপনি একটা বাড়ি ভাড়া নিতে যান, দেখবেন আপনাকে বাড়িওয়ালা প্রশ্ন করবে যে আপনি কি করেন। যখন আপনি মিউজিশিয়ান বলবেন তখন কিন্তু সে অবাক হয়ে যাবে যে আপনি এই কর্ম করে কি আপনি বাসা ভাড়া দিতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন। আরেকটা বিষয়, আমার বাচ্চাকে স্কুলে প্রশ্ন করে, হ্যাঁ, যে তোমার বাবা কি করে? তো বিজনেস করে, ডক্টর, অনেকে অনেক কিছু করে। তো আমার মেয়ে ক্লাসে বলছে যে আমার বাবা শিল্পী, গান করে। তো ক্লাস টিচার অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, মানে তুমি জানো না বাবা গান তো করেই, মনে করছে গান করেই, কিন্তু এর পাশাপাশি কি করে, তোমার বাবা আর কি করে? তো আসলে এই দেশে আমরা বসবাস করি, আসলে গান করবে, মিউজিশিয়ান কিছু বাদ্যযন্ত্র প্লে করবে, এটা করে আসলে আমাদের দেশে যে চলবে এটা তো আসলে পেশা না, এটা তারা মনে করে। হ্যাঁ, এই জন্যই স্ট্রাগল লাইফটার অবস্থা আমাদের এরকম হয়। আপনি অন্য দেশের কথা বলেন, এটা কিন্তু অন্যভাবে মানুষ প্রেজেন্টেশন করে। আর আমাদের দেশে মিউজিশিয়ান, শিল্পী মানে একটা চিড়িয়াখানা থেকে আমি আসছি, একটা অদ্ভুত প্রাণী, আমাকে মানুষ দেখতেছে, আমার চুল বড় বড়, আমার দাড়ি বড় বড়, আমি তো এটা রাখতেই পারি না, মানুষ দেখতেছে, আমাকে একটা অবাক হয়ে যাচ্ছে যে কি একটা, ওই যে জিরাফ যাচ্ছে বা দত্ত জানোয়ার যাচ্ছে, দেখতেছে সবাই। মানে আসলে এইটা কবে পেশা হবে শিবলি ভাই? মানে সাংবাদিকতা, আপনি একজন সাংবাদিক, আপনাকেই যদি আমি প্রশ্ন করি যে এইটার পাশাপাশি আপনি কি করেন, তাহলে কেমনে কি বলেন? তো এই জিনিসটা আসলে আমরা বের হতে হবে এই জায়গা থেকে, যে আপনি যদি মিউজিশিয়ান বলেন, আমার মনে হয় যে ওই অবিবাহিত আছে আমাদের ব্যান্ডের, ওর বিয়ে হবে না। মিউজিশিয়ান পরিচয় দিলে ওর বিয়ে হবে না, এখন তো প্রকাশ পেয়ে যাচ্ছে, মানে ওই বিয়ে হবে না, ওর বিয়ে বন্ধ। এটা করে আমার মেয়েকে খাওয়াবে কি, এটা তাদের চিন্তা ভাবনা। কিন্তু এই জায়গায় আসতে কতটুকু সাধনার প্রয়োজন, কতটুকু এফোর্ট দিলে, কতটুকু আমাদেরকে সাধনা করলে এই জায়গাটায় আসা যায় বা এই জায়গাটায় দাঁড়ানো যায়, এখনও প্রপার মিউজিশিয়ান কিন্তু কেউ হইতে পারিনি, আমরা চেষ্টা করেই যাচ্ছি। সেই কত অজস্র রাত বালিশ ভিজে গেছে ভাই চোখের পানি দিয়ে, যে কালকে কি হবে, প্র্যাকটিস প্যাডের ভাড়া কিভাবে দিব, নতুন অ্যালবাম হলো না, পোস্টার লাগানো হচ্ছে না, গান মানুষ শুনবে কি না, এটা তো ভাই সৃষ্টিশীল ব্যাপার, এটাকে আপনি অর্থ দিয়ে চিন্তা করলে হবে। আর আমার বাবার কথা যেটা আপনি বললেন, তো আমার বাবার ইচ্ছে ছিল যে আমার সন্তান আমার মতো একটা সরকারি কর্মকর্তা হোক। তো আমি তো আগে থেকে একটু অন্যরকম, আগে ক্রিকেট খেলতাম, খেলাধুলা করতাম, সেখান থেকে নাম ক্যাপ্টেন। তো সেখান থেকেই যেহেতু নাম ক্যাপ্টেন আসছে, তো আমার বাবার ইচ্ছে ছিল যে যেহেতু তুই খেলাধুলায় যাচ্ছিস, তুই খেলাধুলা কর। আমি কিন্তু পালায় চলে আসছি, অনেক ভালো অবস্থানে আমি ছিলাম, অনূর্ধ্ব 15-16 ভালো অবস্থানে ছিলাম, খেলেছি, বিভিন্ন লিগ খেলেছি সারা বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়ামে। তো সেখান থেকে কিন্তু আমি পালায় চলে আসি, পালায় এসে আমি বাড়িতে একদম ঘাপটি মেরে থাকি আমাদের নওগাঁর ভাষায়। তারপরে আমি ব্যান্ড নিয়ে একটা চিন্তাভাবনা করি যে কিভাবে কি করা যায়, কিভাবে আমি আগাতে পারি। তো সেখান থেকেই আসলে আমার যাত্রা। যখন বাবা মা দেখতেছে যে আর হচ্ছে না, এই আসলে এইটাই করবে, তখন আসলে সেই চেষ্টা ছেড়ে দেওয়া ছাড়া তো আর উপায় থাকে না। তখন বাবা মা চিন্তা করে যে না, ওই যেভাবে আগাচ্ছে, আমার ফ্যামিলিটা একটু অন্যরকম, যে যেহেতু ওই গান নিয়ে আগাতে চাচ্ছে, ওই ভালো কিছু করতে চাচ্ছে, সে গান নিয়ে আগাক। আমিও আমার সন্তানদেরকে সেভাবেই বলবো ভবিষ্যতে, যে তুমি যদি ছবি আঁকতে চাও সারাদিন ছবি আঁকো, তুমি যদি গান করতে চাও সারাদিন গান করো, তোমাকে কোনো প্রেশার দিচ্ছি না আমি। ডক্টর ইঞ্জিনিয়ার হইতে হবে তার কোনো মানে নাই, সবাই ডক্টর ইঞ্জিনিয়ার হবে, তাহলে এগুলা কে হবে? দরকার আছে তো। এই যে আমরা রাত জেগে খেলা দেখতেছি, মেসি যদি ডক্টর হইতো তাহলে কি আপনি মেসির জার্সি পরতে পারতেন? বিষয়টা এরকম।
না, কিন্তু এই ভয়টা তো একেবারে অমূলক নয়। যদি আপনাদের কথাই জিজ্ঞাসা করি যে মিউজিক করে কি আপনার পরিবার চলছে বা মিউজিক থেকে যে উপার্জন হচ্ছে এটা দিয়ে আপনি ঢাকায় বা আপনার গ্রামের বাড়ি যেখানে হোক সার্ভাইভ করতে পারছেন কি আসলে, বা আপনি বা আপনার টিমের কেউ পারছে আসলে? আমাদের আসলে গান খাই, গান নিয়ে ঘুমাই, গান চর্চা করি, গানই আমাদের সব। তো সেখান থেকে আমরা তো আসলে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারি না। যতটুকু পারতেছি আমরা আমাদের মতো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আরও গল্প আছে, এবার আমাদের কি শোনাবেন আপনাদের তৃতীয় গান? আচ্ছা, আমার এইটা একটি প্রচলিত গান করছি, আল্লাহই করবে তোমার বিচার। হ্যাঁ, চমৎকার একটি গান, অবশ্যই আমরা শুনতে আগ্রহী। আমি হইলাম তোমার বন্ধু, তুমি হইলা কার, হায় রে তুমি হইলা কার। আমি হইলাম তোমার বন্ধু, তুমি হইলা কার, হায় রে তুমি হইলা কার। তোমার জন্যে এত করলাম, কি দাম দিলা তুমি তার, হায়রে তোমার জন্যে এত করলাম, কি দাম দিলা তুমি তার, আল্লাহ করবে তোমার বিচার। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার। আমার আল্লাহ করবে তোমার বিচার। আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা বাইর, হায় রে তুমি হইলা বাইর। আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা বাইর, হায় রে তুমি হইলা বাইর। সেই আগুন জ্বলিয়া রে বন্ধু, সেই আগুন জ্বলিয়া রে বন্ধু, খুঁজি তোমায় বারে বার, আল্লাহ করবে তোমার বিচার। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার। আমার আল্লাহ করবে তোমার বিচার। আমার আল্লাহ করবে তোমার বিচার। আমরা আপনার ব্যান্ড মেম্বারদের সঙ্গে একটু পরিচিত হয়ে নেব। আপনি ক্রমান্বয়ে যদি একটু আমাদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন তাদের। আমার ডান পাশে মুন্না, আমাদের ব্যান্ডের লিড গিটারিস্ট, আর মাঝখানে যিনি আছেন আমার বন্ধু, আমাদের ব্যান্ডের ড্রামার খায়রুল, দীপু, আর একদম শেষ প্রান্তে যিনি আছেন আমাদের ব্যান্ডের সিনিয়র অনুপ ভাই, বেস গিটারিস্ট। আচ্ছা আচ্ছা, হ্যালো। আর আমি ভোকাল ক্যাপ্টেন অধম। ওকে, এবার একটু গানের সত্যের বিষয়ে আসি, যেটা নিয়ে অনেক কথা হয় মাঝে মধ্যে, যে একজনের গান আরেকজন কভার করছেন অথচ ক্রেডিট দিচ্ছেন না বা স্বীকারও করছেন না যে এই গানটি আমার নয়। আপনাদের সঙ্গেও খুব সম্ভবত এমনটা হয়েছে বলে জানি, হয়েছে কি? হ্যাঁ,
একটু ওই গল্পটা শুনবো। আমরা যখন আমাদের প্রথম অ্যালবাম বিশ্বাসের একটা ব্যাপার, এই অ্যালবামের টাইটেল ট্র্যাকটি আমরা যখন রিলিজ পাই, এটিকে আমরা দুভাবে কম্পোজিশন করে আমরা রিলিজ করি জি সিরিজ ব্যানার থেকে। একটি ব্যান্ড ভার্সন পুরোটাই, আর একটি হলো ফোক ঘরানার একটি কম্পোজিশনে। তো ফোক ঘরানার কম্পোজিশনটি আমাদের খুব তাড়াতাড়ি লোক সমাজে গ্রহণ করে ফেলে সকলে। তো গ্রহণ করবার পর তো ভালোবেসেই মানুষ কাভার করে, দেশ ও দেশের বাইরের অনেক শিল্পীরাই কাভার করেছেন আমাদের এই গান। এবং আমি দেখেছি অনেকেই আমাদের ব্যান্ডের নাম, আমার গীতিকার সুরকারের নাম ব্যবহার করেছেন, আবার অনেকেই ব্যবহার করার ইচ্ছে প্রকাশও করেননি। কারণ আমি মনে করি শিবলি ভাই যে একটি গানের পেছনে অনেক বড় একটি গল্প থাকে, অনেক বড় একটি গল্প থাকে। আমি হুট করে, এখন সোশ্যাল মিডিয়ার একটা যুগ, একটি গান আমার ভালো লাগলো, এই গানটি আমি গেয়ে ফেলে দিলাম। এই গানের পেছনের গল্প কি সেগুলো কিন্তু আমরা চিন্তাও করি না, ভাবিও না, আমরা করে ফেলে দিলাম। তো এখন আমরা খুব ক্ষুদ্র মানুষ, ছোট ছোট নামগুলোই আমরা চাই। আমাদের নামটি স্মরণ করলে আমরা খুব বেশি খুশি হব। তো আমাদের গান নিয়ে ওপার বাংলার কম্পিটিশানেও আমাদের গান রাখা হয়েছে এবং সেখানেও আমাদের নাম ব্যবহার করা হয়নি। তারপরে আমাদের দেশের বিভিন্ন শিল্পীরা আমাদের গানকে কভার করছেন, সেখানেও আমাদের নাম ব্যবহার করা হচ্ছে না। আমার নাম নয়, আমার ব্যান্ডের নাম নয়, আমার গীতিকার সুরকারের নাম নয়। তা আমি অনুরোধ করব সকলের কাছে, একটি গানের পেছনে অনেক বড় গল্প থাকে, আপনারা গান অবশ্যই করবেন। আমরাও করি মানুষের গান, আমরা না করলে তো ভবিষ্যৎ প্রজন্ম জানবে না। অবশ্যই আমরা গান করব, কিন্তু গানের সঙ্গে গানের সম্পৃক্ত মানুষগুলোর নামগুলো একটু আমরা স্মরণ করব, এটি, অন্য কিছু নয়। ক্যাপ্টেন ভাই, আপনি জানেন যে এখন গান করে অনেকে ভাইরাল হওয়ার একটা প্রবণতা আছে, ইস্যু ভিত্তিক ট্রেন্ড ধরে ধরে গান গেয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। তো যাযাবরের কি ইচ্ছা করে না যে একটু ভাইরাল হই, আরও বেশি মানুষের কাছে পৌঁছাই? আমাদের আসলে কলিজাটা একটু অন্যরকম, একটু মাপে ছোট আর কি, হ্যাঁ, সকলেরই মনে হয়। তো আমাদের এই কলিজায় না অনেক বড় কিছুর আশা আমরা করি না। তো আমরা যতটুকু ভালোবাসা পেয়েছি সারা বাংলাদেশ, দেশের বাইরে অনেকবার আমরা গিয়েছি, অনেক প্রোগ্রাম করেছি, অনেক অজস্র মানুষের ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এভাবেই ভালোবাসা নিয়ে থাকতে চাই। আসলে উড়ে এসে জুড়ে বসা, যেমন আমাদের শুটিংয়ের আগেই হুড়মুড় করে বৃষ্টি হইলো, আবার এই যে শুটিংয়ের দেখেন বৃষ্টি শেষ, আমরা আমাদের কাজে লেগে গেছি। এই জিনিসটা আসলে আমরা চাচ্ছি না। আমরা এই ধীরে ধীরেই মানুষ আমাদেরকে চুষে চুষে খাক, চকলেটের মতো। আচ্ছা, ভাইরাল শব্দটা কি আপনি নেগেটিভলি দেখেন? ভাইরাল মানে তো এমন একটা ব্যাপার যে মানুষের কাছে ছড়িয়ে পড়া। এই ভাইরাল হওয়ার বিষয়টাকে কি অপসংস্কৃতি হিসেবে আপনি দেখেন, নাকি ঠিকঠাক আছে, ভাইরাল হওয়া যেতেই পারে? আমরা স্ট্রাগল করে একটা জায়গায় আসি, আমরা সাধনা করে একটা জায়গায় আসি, আমরা এটার সাথে একটু প্রেম করি। আমরা হুটহাট করে এসব করে ভিউ কামানোর জন্য এসব তো দরকার নাই ভাই। আমি অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষের কথা বলবো এখন, আমি নাম বলবো না, আমি তার কাছ থেকে শিখেছি এবং সরাসরি তিনি আমাকে বলেছেন যে তুমি কি পড়ছো সেটা বিষয় নয়, তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি যেটা পড়ে আছো সেটাকে যেন মানুষ বলে যে এইটার দাম এত বেশি, কারণ জিনিসটি সে পড়েছে। নিজেকে সেভাবে তৈরি করতে হবে। আমি আসলে এই সরওয়ার্দির বাইরে মনে হয় আমার যাওয়ার যোগ্যতা নাই, এই জন্যে মানুষ হয়তো বা আমাকে কম নেয়, বা আমার আমেরিকা গিয়ে আমার প্রোগ্রাম করার আমার অ্যাবিলিটি হয়ে ওঠেনি, এই জন্য আমাকে মানুষ নিচ্ছে না। কিন্তু আমার দরকার কি এগুলো ট্রোল করে আমার ওই জায়গায় যাওয়ার? প্রয়োজন তো নাই ভাই। প্রথম টেলিভিশন শো আপনার কখন হয়েছিল এবং ওটা কিভাবে ম্যানেজ হলো? ওরাই কল করেছিল, নাকি অনেকে যেটা হয় যে আমাকে একটা সুযোগ দাও, এভাবে সে টেলিভিশন যায়? আপনার ক্ষেত্রে বা যাযাবরের ক্ষেত্রে বিষয়টা কি হয়েছে? আমাদের সুযোগটি একদম অন্যরকমভাবে। আমরা যখন প্রথম অ্যালবাম করবার পরে আমাদের এই চারুকলার সামনে আমরা আড্ডা দিই রেগুলার। তো আমাদের পোস্টার দেখার পর, আমি চ্যানেলের নাম বলবো না, প্রোডিউসার আমাকে খুঁজে বের করেন যে এই ব্যান্ডটি কে, নতুন ব্যান্ড। তো তারপরে যখন আমাদের সাথে কথা হয়, তারপরে উনি বললেন যে তোমরা এই মাসের যে কোনো একটি শুক্রবারে আমার প্রোগ্রামটি করতে পারো। তারপরে আমরা প্র্যাকটিসে তাকে ইনভাইট করি, সে আসে, তারপরে আমাদের প্রথম লাইভ হয়। আচ্ছা, ঠিক আছে, আরও আলোচনায় আসবো। এখন আমরা আরও একটি গানে চলে যাব।
কোনটা শোনাবেন? কোন গানটি এখন শুনতে যাচ্ছি? আচ্ছা, শাহ আব্দুল করিমের একটি গান করছি, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গাহানাইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাজির গাহানাইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান ভাটু গান আনন্দের তুফান, বাউলা গান ভাটু গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম। হায়রে আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। একটু আগে বলছিলেন এই গানটার আগে যে আসলে তোমার পোশাকটা যেন মানুষ অনুকরণ করে। আমরা জানি যে ব্যান্ড যারা করে থাকেন তাদের হেয়ার স্টাইল একটু অন্য টাইপের হয়, হাতে অনেক কিছু পরছে, অনেকে পিয়ার্সিং করছে। আবার যারা ফোক ঘরানার করছে আপনাদের মতো, তারা হয়তো একটা মাথায় কাপড় বাঁধছেন, অথবা তাদের পোশাকটা একটু পাঞ্জাবি ঘরানার অন্য ঘরানার হয়ে থাকে। বাট আপনাদেরকে দেখছি একদম ফিউশন করে ফেলেছেন, ফোকও গাইছেন, আবার টি শার্ট পরছেন, এবং আপনার ব্যান্ড মেম্বাররা সবাই খুব স্টাইলিশ। হ্যাঁ, ফোকের করার পরেও আর কি, ফোক গান করার পরেও এই ব্যাপারটা কি বলবেন? আমরা তো খুব সাধারণ, এই জন্য আমাদের চলাফেরাও খুব সাধারণ। আমরা খুবই সাধারণভাবে চলাফেরা করতে আমরা খুব বেশি পছন্দ করি। এই জন্য সাধারণভাবেই আমরা সবসময় চলার চেষ্টা করি। আসলে যে ড্রেস কোড থাকবে যে আমরা এইটা পরবো বা মঞ্চে এইটা পরে যাব, আমাদের উপলক্ষ প্রোগ্রামগুলো যেটা থাকে সেটাতে যদি কোনো ড্রেস কোড থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। এছাড়া আমরা আসলে খুব সাধারণভাবেই চলাফেরা করি। আপনার সঙ্গে মানে অনুষ্ঠানটার আগে যখন কথা বলছিলাম, নওগাঁর একটা কথা উঠে এলো আর কি। আমার জানার ইচ্ছা করছে যে যাযাবরের বীজ বা ভিত্তি সেটা কি নওগাঁয় নাকি ঢাকায়? আমাদের যাযাবর ব্যান্ডটির নামকরণ হয় নওগাঁ থেকে, নওগাঁ থেকে হয়। এবং যাযাবর ব্যান্ডটি যখন নওগাঁতে ভেঙে যায় তখন এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা স্বপন ভাই, আমার খুব কাছের বড় ভাই, আমি স্বপন ভাইকে রিকোয়েস্ট করি যে এই নামটি আমি ব্যবহার করতে চাই, এবং ঢাকা থেকে আমি আমার সার্কেলকে নিয়ে এই ব্যান্ডটিকে নতুনভাবে মুভ করতে চাই। তারপর আসলে তিনি আমাকে অনুমোদন দেন এবং যাযাবর নাম নিয়ে আমরা তখন এগোই। আচ্ছা,
আপনি গানে অনেক ডেডিকেটেড, বিশেষ করে ব্যান্ডে। আমরা আপনার সম্পর্কে যতটা জেনেছি যে নওগাঁয় ব্যান্ডের নিয়ে আর কি, ব্যান্ড দল তাদের নিয়ে হয়তো একটা অ্যাসোসিয়েশন বা কোনো একটা সংস্থা আছে, আপনি হয়তো কোনোভাবে ওটার সঙ্গে যুক্ত এবং প্রতি বছর তারা বৃহৎ পরিসরে মানে ব্যান্ড গানের আয়োজন করেন, এক ধরনের সমাবেশ হয়ে থাকে। বিষয়টা আমাদের দর্শকদের একটু ক্লিয়ার করবেন, কি হয় আসলে সেখানে? আমাদের নওগাঁ বৃহত্তর একটি জেলা, 11টি থানা মিলে এই জেলাটি আর কি। আমাদের পর্যটন খাতে আমাদের নওগাঁ খুবই অবহেলিত, কিন্তু আমাদের পর্যটকরা যদি প্রশাসন বা সরকারের যদি সুদৃষ্টি পড়ে নওগাঁ জেলার ওপরে, তাহলে আমি মনে করি নওগাঁ জেলাকে ডেভেলপ করা সম্ভব। এবং নওগাঁ জেলাতে আপনার বৌদ্ধবিহার পাহাড়পুর অবস্থিত, তারপরে কুসুম্বা মসজিদ, তারপরে রবি ঠাকুরের কাছারি বাড়ি, তারপরে আপনার এই বর্তমান সময়ে যেই ফেসবুক বা ইউটিউবে আপনি দেখবেন যে আপনার হাঁসাইগাড়ি নামের একটি বিল আছে, অনেক বড় একটি বিল। তো এই বিলটি আসলে নওগাঁয় অবস্থিত, মিনি কক্সেস বাজার যেটাকে বলে আর কি। তো আমাদের এই বিলটি আসলে নওগাঁতে অবস্থিত। এর পাশাপাশি আমাদের নওগাঁতে অসংখ্য রাজবাড়ি আছে, অনেক কিছু আছে। মানুষ পর্যটকদেরকে টানার মতো অনেক জায়গা আমাদের নওগাঁতে আছে, কিন্তু আসলে সরকারের সুদৃষ্টি যদি পড়ে, একটা পর্যটক গিয়ে আসলে থাকবে কোথায়, খাবে কি, এই ধরনের ব্যবস্থা যদি, এবং এই যেই ধ্বংসাবশেষ অবস্থায় আছে রাজবাড়িগুলো, এটাকে যদি সরকারিভাবে নতুনত্ব সংস্কার করা যায়, তাহলে হয়তোবা তারা দেখতে পারবে। এবং নওগাঁ বৃহত্তর জেলা হিসাবে নওগাঁ খুবই অবহেলিত, এবং বর্তমান সময়ে সরকারকে আমি অনুরোধ করব যেন নওগাঁকে একটু সুদৃষ্টি দেয়। এবং এর পাশাপাশি নওগাঁতে আমাদের একটি সংগঠন আছে, নওগাঁ জেলা মিউজিক ফোরাম। সেই নওগাঁ জেলা মিউজিক ফোরামের আমি সভাপতি, এবং আমার ডান পাশে আমার মুন্না, আমাদের ব্যান্ডের গিটারিস্ট, সেও আবার সাধারণ সম্পাদক। তো আমরা নওগাঁতে অনেক দিন আগে থেকে আমার চিন্তাভাবনা ছিল যে অনেক বড় একটি প্রোগ্রাম, একটা মিউজিক ফেস্টিভ্যাল করব। তো আমার কাছের বড় ভাই তুহিন ভাই, আমি তাকে রিকোয়েস্ট করি যে আমাকে এই স্বপ্নটা পূরণ করে দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং তুহিন ভাই অনেক বড় একজন মন মানসিকতার একজন মানুষ, তিনি আমার কাঁধে হাত রাখলেন এবং প্রথম আমরা মিউজিক ফেস্টিভ্যালটি নওগাঁয় করতে পারি। এবং এই মিউজিক ফেস্টিভ্যাল করার পরেই কিন্তু আমরা সরকারের আপনার অনুদানে আমরা মিউজিক ফেস্টিভ্যালের পাশাপাশি আমরা লোক উৎসব করতে পেরেছি নওগাঁ জেলা স্কুলে, একদম প্রাণকেন্দ্র নওগাঁ জেলা স্কুল, মুক্তির মোড়, সেখানে মাঠে আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় 54-55 জন মিউজিশিয়ান এবং শিল্পীদেরকে নিয়ে আমরা একটা বৃহৎ মিলন মেলা ঘটাতে পারি নওগাঁ জেলায়, এবং 2 দিন ব্যাপী সেই লোক উৎসবটি হয়। এবং সামনে আবার হতে চলেছে আমাদের মিউজিক ফেস্টিভ্যাল। চমৎকার। মজার একটি প্রশ্ন করব, যেটা হয় যে একটা ব্যান্ড যখন নতুন নতুন তৈরি হয়, তখন দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের গায়ে হলুদে অথবা ছোটোখাটো কোনো প্রোগ্রামে যায় এবং অল্প কিছু টাকা পায়, সেটা তাদের প্রথম উপার্জন, এবং ওটার অনেক একটা ফিলিংস কাজ করে, হ্যাঁ, প্রথম ব্যান্ড থেকে উপার্জন। এসব প্রসঙ্গে আমরা আসবো, তার আগে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যেহেতু চলে আসছি, শেষের একটা গান আপনার মুখ থেকে শুনতে চাইব, পঞ্চম গান। তুমি আমার, আমি তোমার, এই আশা করে, তুমি আমার, আমি তোমার, এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার, আমি তোমার, এই আশা করে, তুমি আমার, আমি তোমার, এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এ পিঞ্জিরাতে
তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি, কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি। আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমার এই আশা করে, তুমি আমার, আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে। যারা মিউজিক করে তাদের আসলে পাখি হয়তো তার বাদ্যযন্ত্র যেটা ইনস্ট্রুমেন্ট সেটাই। জীবনের প্রথম গিটারের প্রতি একটা ফিলিংস থাকে, আপনার কি ছিল কিনা এরকম? আমার গানের প্রতি ফিলিংস। গানের প্রতি ফিলিংস, আচ্ছা আচ্ছা। শুরুতে আমরা যেটা বলছিলাম যে আসলে প্রথম উপার্জন গান গেয়ে হয়তো ছোটোখাটো কোনো একটা প্রোগ্রামে কেমন ছিল, কি করেছিলেন সেই টাকা? আমাদের ব্যান্ডের প্রথম উপার্জন হলো 1500 টাকা, এবং সেটি নিয়ে আমরা 500 টাকা আমাদের সঞ্চয় রাখি এবং 1000 টাকা আমরা গ্রিল খাই সকলে মিলে, সকল ব্যান্ড মেম্বার। আচ্ছা আচ্ছা, সেই স্মৃতিগুলো এখন তাড়া করে কিনা? 2013 সালে অবশ্যই তারা করে। যদি শেষ প্রশ্ন করি যে যাযাবর কোন পর্যন্ত যেতে চায়? আসলে অনেকে তো অনেক দূর যেতে চায়, হলিউডে গান করে, বলিউডে গান করে, যাযাবর আসলে কি চায়? আমাদের প্রাপ্তির জায়গা খুবই সামান্য, আমরা খুব সামান্য কিছু চাই, মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই, গান করতে চাই, আর কিছু না। ওকে ক্যাপ্টেন ভাই, এনপিবির গানে গানে অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনার দল নিয়ে এসেছেন, যাযাবর আমাদের সঙ্গে এসেছে, অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম আমরা। এজন্য আপনাকে এবং আপনার যে দল, ব্যান্ড দল যাযাবর, তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আমরা প্রোগ্রাম শেষে আপনার কাছ থেকে আমি একটু তালিম নিতে চাই, এবং এর পাশাপাশি আমি আপনাকে আপনার এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত যারা সকলকে আমাদের ব্যান্ডের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, অজস্র এক আকাশ ভালোবাসা, এবং বলতে চাই যে বাংলাদেশের শিল্পীদেরকে ভালোবেসে বাঁচিয়ে রাখুন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলা গানকে চিনবে। অসংখ্য ধন্যবাদ।